শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। আমরা আজকে শিখব যে এসএসসি এইচএসসি আমাদের এইচএসসি লেভেলের যে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 2 খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে আমরা একাডেমিক শুধু না অ্যাডমিশন শুদ্ধ এখান থেকে কভার করে ফেলে দেব। আমরা বইয়ের কিভাবে যে আমাদের পদার্থবিজ্ঞান বইটা সাজায়া গুছায়া পড়লে একাডেমিকে বোর্ড পরীক্ষায় ভালো করা যায়, শুধু বোর্ড পরীক্ষায় না, পরবর্তীতে ভর্তি পরীক্ষায় তোমাদের যে যেখানে পরীক্ষা দিবে সেখানে যেন খুব ভালো করে তোমার স্বপ্ন নিজে পূরণ করতে পারো, সেটাই আমরা সেই লক্ষ্যে আমরা পড়াবো। খেয়াল করো যে অধ্যায় 2 ভেক্টর আমরা শুরু করি। খেয়াল করো আমরা এখানে অধ্যায় 2 শুরু করার আগে আমরা দেখব বইয়ের লাইন যখন তুমি বিভিন্ন কোচিংয়ে পড়াশোনা শুরু করবা, যেমন আমরা যখন বিশেষভাবে যেমন প্রসিদ্ধ কোচিংয়ের কিছু আছে, উদ্ভাস উন্মেষ থেকে শুরু করে আমাদের কিছু রেটিনা থেকে ইয়া করে যতগুলো কোচিং আছে, দেখো আমরা এগুলো পড়াশোনা করি। সেখানে পড়তে যায় দেখো কিছু কিছু সম্মুখীন হয়ে দেখা যায় যে আমার বইয়ের লাইন দাগায় দেয় বা ইয়া দেয়, সেগুলো দাগানোর পর দেখবা যে একটা জিনিস খেয়াল করো, সেই মানে দাগানোর পর ওইগুলো থেকে আমরা একটা প্রশ্ন সবাই চিন্তা করি যে আমাকে ওই প্রশ্নের ওই জায়গা থেকে কিভাবে প্রশ্ন হবে। যেমন একটা পেজ পড়লাম, সেই পেজ থেকে কতটুকু আমরা অ্যান্সার করব বা কি অ্যান্সার করব, বা এমনও প্রশ্ন থাকে এই পেজের উপর কী কী ধরনের এমসিকিউ আসতে পারে। তো দেখবা যে যতগুলো কোচিং সেন্টার আছে বা যে আছে, যে লাইনগুলো তোমাকে দাগায় দিবে, আজকে আমরা সেই লাইন দাগায় পড়বো, সেই লাইনগুলোই আবার অ্যানালাইসিস করে পড়বো, সেইগুলোতে কী কী ধরনের এমসিকিউ হয়। দেখবা তোমরা ভবিষ্যতে যখন বিভিন্ন কোচিং ভর্তি হবা তখন দেখবা যে এই লাইনগুলোই দাগায় দিছে। তাহলে তুমি এসএসসি মানে যখন শুরু করছো এইচএসসি তখন থেকেই যদি এই লাইনগুলো দাগায় পড়ো, তাহলে তোমার অ্যাডমিশনে তুমি মেডিকেলে ডাক্তার হতে চাও বা ইঞ্জিনিয়ারিং হতে চাও বা ভার্সিটিতে পড়তে চাও, তুমি চান্স পেয়ে যাবে। সো শুরু করি। খেয়াল করো আমরা অধ্যায় 2 ভেক্টর একাদশ দ্বাদশ শ্রেণীর একটা ভর্তি যুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায়। সো তোমার খেয়াল করো, এখন খেয়াল করো একটু আমরা দেখে আসি বইয়ের পাতা অনুসারে। আমাদের খেয়াল করো যে বইয়ে আমাদের হয় কি, এই যে তোমাদের বইয়ে দাগায় দেওয়া হবে যে এই যে পদার্থ বিজ্ঞানীর অন্তর্গত যে কোনো রাশিকে ভৌত রাশি বলে, এই লাইনটা তোমাকে দাগে দেবে। তো এই লাইনটাকে এটা তোমাকে দাগায় দেবে, তুমি অ্যাডমিশনই জন্য ভর্তি হও বা একাডেমিকের জন্য ভর্তি হও, তোমাকে এটা মনে করো বললো, তাহলে তুমি দেখো এই জিনিসটা করলো। তো ওই জিনিসটাই যদি আমরা দেখো কত করে সুন্দর করে সাজাইছি, এই জিনিসটা এই লাইনটা আমরা কিভাবে সাজাইছি খেয়াল করো কত সুন্দর করে, যে প্রশ্ন আকারে সাজাই দিছি তোমাকে। ভৌত রাশি কাকে বলে? পদার্থবিজ্ঞানীর অন্তর্গত যে কোনো রাশিকে ভৌত রাশি বলে। তো তারপর কি রাশি কি, আবার তোমাকে প্রশ্ন বলতে হবে রাশি আবার কি। তে বস্তু জগতে যা কিছু পরিমাপ করা হয় বা যায় তাকে কি বলা হয়? রাশি বলে। আবার আবার রাশি দেখো কত প্রকার। রাশি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশিকে আবার কয়েকটা নামই বলা হয়, যে দিক রাশি বা সদিক রাশি। আবার 2 নম্বর হচ্ছে কি স্কেলার রাশি বা নির্দিক রাশি, আবার কি অদিক রাশি। তাহলে রাশিকে 2 ভাগে ভাগ করা যায়। তো স্কেলার রাশি আবার কাকে বলে প্রশ্ন থাকতে পারে, যে যে সকল ভৌত রাশিকে শুধু কি আছে মান আছে কিন্তু কি নেই দিক নেই, তাকে কি বলে স্কেলার রাশি। উদাহরণ রূপে দৈর্ঘ্য, ভর, সময়। আচ্ছা খেয়াল করো তো, তোমাকে যদি বলা হয় এখন কটা বাজে, কইছে 3টা বাজে। এখন যদি বলা হয় কটা বাজে, 5টা বাজে। তাহলে খেয়াল করো এখানে কি তুমি বলছো যে না আমার উত্তর দিকে 5টা বাজে বা দক্ষিণ দিকে 5টা বাজে, এরকম কোনো কথা কইছো? কওনি। তার মানে খালি মান আছে কত, 5টা বাজে, 3টা বাজে, 2টা বাজে। ওকে, তাহলে এটা আমরা বলতে পারি। জনসংখ্যা খেয়াল করো, জনসংখ্যা। আচ্ছা তুমি কও দক্ষিণ দিকে, উত্তর দিকে, এরকম কও না।
জনসংখ্যা কয়জন, 10 জন, 50 জন, এইরকম জাতীয়। তো এখানে খেয়াল করো, এইভাবে হচ্ছে কি স্কেলার আসে, মান আছে কিন্তু কি নাই, আমাদের দিক নেই। একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি কি আছে, এটা হচ্ছে যে সকল রাশির মান ও দিক কি আছে, উভয় আছে, তাকে ভেক্টর রাশি বলে। তাহলে এখান থেকে আমরা ভেক্টর রাশির উদাহরণগুলো পরীক্ষায় মাস্ট ইম্পর্টেন্ট। সো বই দাগানি আমরা পাশাপাশি, অনেকে বই দাগায় কেউ পড়ে না, বহুত আমরা অনেকে পড়ার সময় কোচিং সেন্টারে পড়ার সময় অনেক বই দেখবে, বই সিস্টেম, বই দাগানোর কোনো ইয়ে নেই, বই দাগায় দেয় না। তো বই দাগায় পড়বে, বই ছাড়া কিছু নাই। বাজারে যতগুলো বই আছে, তোমার যেটা বই ভালো লাগে তোমার কাছে, সেই বই নিয়ে পড়াশোনা শুরু করো, সেই বইটা দাগায় পড়বে। আর ওই বইয়ের উপর আমরা প্রশ্ন করি যে একটা পেজ পড়ার পর যে এই পেজের উপর কি কি এমসিকিউ থাকতে পারে, কি কি থাকলে সিকিউ থাকতে পারে, আবার কি কি ভবিষ্যতে ভর্তি যুদ্ধের ক্ষেত্রে এই পেজের উপর কোনো এমসিকিউ আসবে, বা এই ভর্তি যুদ্ধের ক্ষেত্রে কোন কোন লাইন লাগবে। তো আমরা ভর্তি যুদ্ধের ক্ষেত্রে যে যে লাইন লাগবে সেই লাইনগুলোই দাগায় রাখছি, এবং কি বোর্ড পরীক্ষায়ও ওই একই লাইনগুলোই লাগে। ইম্পর্টেন্ট লাইন সব জায়গায় ইম্পর্টেন্ট। সো তাহলে আমরা এই জিনিসটা গেল। দেখো ভেক্টর রাশি আমরা যেটা শিখলাম, খেয়াল করো, একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে দেখো আমরা রাশি, ভেক্টর রাশি খেয়াল করো, আমরা হচ্ছে স্কেলার রাশি, দেখো স্কেলার রাশি সম্পর্কে আমরা দেখলাম, আবার দেখো ভেক্টর রাশি, ভেক্টর রাশি সম্পর্কে আমরা এই দাগায় রাখছি। সেই দুই লাইনটা ইম্পর্টেন্ট ভর্তি যুদ্ধের ক্ষেত্রেও, আবার তোমার একাডেমিক যদি কেউ পড়ো তাহলে একাডেমিক ক্ষেত্রেও আমাদের এই দুই লাইন ইম্পর্টেন্ট। শুধু তুমি যদি মনে করো যে পদার্থবিজ্ঞানের অন্তর্গত রাশি ভৌত রাশি বলে, এটা তুমি দাগায় রাখতে পারো, কিন্তু জীবনের পরীক্ষায় আসে না, তো তোমার এটা দাগায় রাখতে পারো। তাহলে এই আমরা এই পেজটা কমপ্লিট করলাম। এখানে ভৌত ধর্ম পরে আসি, কিন্তু আমরা এই পেজটা আমরা কমপ্লিট করলাম। তাহলে খেয়াল করো এখানে কি কি আমরা দেখো কত সুন্দর করে সাজাচ্ছি পেজটা, তোমরা সবচেয়ে পড়তে গেলে বুঝতে পারবা আমাদের শীটগুলো কত উন্নত মানের। তো আমরা যারা অফলাইনে ক্লাস করে তারা তো সরাসরি পেয়ে যাও, আর যারা অনলাইনে ক্লাস করবে তাদের তো আমরা কুরিয়ার যোগে বা যেভাবে হোক তাদেরকে শীট পৌঁছায় দেবো। দেখো আমাদের শীটটা কত উন্নত মানের, খেয়াল করো আমরা এই পেজের উপর কি কি দেখো আমরা পড়লাম স্কেল রাশি, ভৌত রাশি, দেখো আমরা তারপরে বললাম ভেক্টর। দেখো আমার ভেক্টর রাশি ক্ষেত্রে আমাদের ভেক্টর রাশি বললাম যে পরীক্ষা বারবার আসে এমসিকিউ হিসাবে, ভেক্টর রাশি স্কেলার রাশি। তো তাহলে সেক্ষেত্রে আমরা খেয়াল করো আমরা এটাকে শর্ট ট্রিক্স হিসাবে মনে রাখবো। দেখো ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে, কথা বুঝছিস, কত প্রেমে পড়ে জীবনী দেখা গেছে, তো এখানে আবার টুনির তিতা প্রেমে পড়ে গেছে। তো দেখি ভেক্টর এই টুনির তিতা প্রেমে পড়ে কি করছে, দেখো খেয়াল করো, ভতে ভরবেগ, বয়কাতে বেগ, শতে স্মরণ, বতে বল বা বলের ঘাত, পতে প্রাবল্য, উতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন। একবারে তুমি একবারে দেখো, তোমাকে যদি ভেক্টর রাশি বলতে বলে তুমি একবারে কয়েকটা বলে আর থামে যাবা, কিন্তু তুমি দেখো এইভাবে মনে রাখো, ভবে সব প্রিয়তম ভাষা একটু নীতি পাবে, তুমি বারবার মুখস্থ করে নিলা, বতে ভর বেগ, বয়কাতে বেগ, সতে স্মরণ, তুমি প্রথম অক্ষর তো মনে রাখবে, তাহলে প্রথম অক্ষর দিয়ে খুঁজলেও অপশনই 4টা অপশনের মধ্যে তোমার উত্তর পেয়ে যাবা। আর মনে রাখো ভবে সব প্রিয়তম ভাষে টুনি তিতা প্রেমে, ভতে ভর বেগ, বয়কাতে বেগ, শতে স্মরণ, বতে বল, ততে ত্বরণ, এভাবে মনে রাখবা। পথে প্রাবল্য, উতে ওজন, ততে দেখো মতে মন্দন, ততে ভতে ভ্রামক, সতে সান্দ্রতা। একে পুরো বইটাকেই মধ্যে মনে করো যেগুলা ভেক্টর রাশি আছে সবগুলো একসাথে লেখা হয়ে গেছে। তো তাহলে এক সিরিয়ালে তুমি দেখো একটা ছড়ার মাধ্যমে তুমি শর্টকাটে, কারণ ভর্তি যুদ্ধে হয় কি যে ভর্তি যুদ্ধে বলো বোর্ড পরীক্ষা বলো তোমাদের হয় কি যে তোমরা অনেক সময় দেখা গেল যে মনে থাকে না, হঠাৎ করে কনফিউশনে হয়ে যায়। তুমি একটা ছড়ার মাধ্যমে যদি মনে রাখতে পারো তাহলে দেখো কত দ্রুত তোমার অ্যান্সার করা সুবিধা হবে। তো এই জন্য বলছি যে প্রত্যেকটা জিনিসটাকে ছড়া দেওয়া মনে রাখার চেষ্টা করবা, যে যেগুলো বেশি আছে অনেকগুলো আছে সেটাকে সংক্ষিপ্তভাবে। তুমি খালি ভেক্টর রাশিটা মনে রাখলে স্কেলার রাশি মনে রাখা লাগতেছে না, কেমন 4টা অপশানে থাকলে কি করবে, 4টা অপশনের মধ্যে কি হবে, 3টা অপশন দেওয়া থাকবে এই ভেক্টর রাশির সাথে, ভেক্টর রাশি আর একটা অপশন দেওয়া থাকলে স্কেলার রাশি, অথবা 3টা অপশন দেওয়া থাকবে স্কেলার রাশি, একটা দেওয়া থাকবে ভেক্টর রাশি, যেভাবে প্রশ্ন করো। তো এই জন্য বলছি একটাই খালি ভেক্টর রাশি মনে রাখলে, স্কেলার রাশিও ছড়া আছে বানানো আছে তোমাদের লেকচার শিটে পেয়ে যাবা। তো ওগুলো লাগে না, আমি মানা করে দিই যে তোমরা একটাই মনে রাখো,
একটা মনে রাখাই বেটার, কারণ আমাদের আরো অনেকগুলো পড়া করতে হয়। খেয়াল করো এই জিনিসটার উপর শুধু একটা দেখো, সকল প্রকার প্রাবল্য ভ্রামক দিক রাশি, তাহলে এটা মনে রাখো, এটা একটা শর্টকাট টেকনিকে। আর শুধুমাত্র ব্যতিক্রম জড়তার ভ্রামক এটি একটা স্কেলার রাশি, এ একটা মনে রাখো যে যতগুলো প্রাবল্য লেখা থাকবে সবগুলা হচ্ছে যেমন এই মহাকর্ষীয় প্রাবল্য এরকম জাতীয় সব প্রাবল্য হচ্ছে কি দিক রাশি, ভেক্টর রাশি। আর শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে কি হচ্ছে জড়তার ভ্রামক, সেটা হলো কি স্কেলার রাশি। সো এখান থেকে আমরা দেখো এই যে আমরা এক পৃষ্ঠা পড়লাম, তোমাদের প্রথম প্রশ্ন কি হয় কি জানো, যে তোমরা পড়ার সময় একেবারে চিন্তা করো যে একটা পৃষ্ঠা পড়া মাত্রই তোমরা চিন্তা করো যে এই পৃষ্ঠার উপর কি কি ধরনের প্রশ্ন আছে। তোমরা কিন্তু এটাই চিন্তা করো যে একটা পৃষ্ঠা পড়া মাত্র পৃষ্ঠার মধ্যে কি কি ধরনের সিকিউ হয়েছে, কি কি ধরনের এমসিকিউ হয়েছে, মানে এরকম চিন্তা করো। তো আমরা ওই চিন্তাটাকেই তোমার ভালো ওই চিন্তাধারাটাকেই আমি নিয়ে আসছি যে একটা পৃষ্ঠার উপর যে কি কি পড়লে আমরা কমন পাবো ভবিষ্যতে, সেটাই আমি সুন্দর করে সাজাই দিছি। দেখো খেয়াল করো এই পৃষ্ঠার উপরে কি কি ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে, বিশ্ববিদ্যালয়ে আসে, কি কি মানে মেডিকেলে আসে, কি বোর্ড বইয়ের ওই যে অনুশীলনীতে এমসিকিউ থাকে সেগুলো আসে। আবার ইঞ্জিনিয়ারিং এই থেকে টপিক থেকে প্রশ্ন আসেনি, যদি হয়তো তাহলে আমি ইঞ্জিনিয়ারিংটাও অ্যাড করে দিব। তো সবগুলোতে এইভাবে লেকচার শিট আছে। সো দেখো একই টপিকে মানে একটা পৃষ্ঠার উপর কি কি ধরনের, ওই পৃষ্ঠার উপর ওই টপিকের উপর কি কি ধরনের মেডিকেল ইঞ্জিনিয়ারিং বোর্ড বই সবগুলো যদি একবার পড়ে নেই না, তাহলে দেখা যাবে যে আমি ভবিষ্যতে অ্যাডমিশনের ক্ষেত্রেও ভালো করতেছি, আর যারা অ্যাডমিশনে পড়তেছো তারা এটাই পড়লেই হবে, এই শিটটা পড়লেই এনাফ। এর বাইরে কোনো অ্যাডমিশন যেখানেই দাও, মেডিকেলে দাও, বিশ্ববিদ্যালয়ে দাও, এর বাইরে কোনো আসবে না। এবং কি বোর্ড পরীক্ষায় এর বাইরে আসার কোনো ইম্পসিবল, এর বাইরে কোনো আসবে না। তো অ্যাডমিশন টেস্টেও যেমন এর শিটের বাইরে কোনো প্রশ্ন হবে না, ওই বোর্ড পরীক্ষাও এই শিটে, কারণ প্রতিটা টপিকের উপরই আমরা কত 4টা নিয়মিত তথ্য জানতেছি। কি কি তথ্য জানতেছি হচ্ছে কি বোর্ড পরীক্ষা, বিশ্ববিদ্যালয়, প্লাস হচ্ছে আমরা জানতেছি মেডিকেল, আবার বই, আবার ইঞ্জিনিয়ারিং, সবগুলো সেক্টরই তো পড়া হয়ে গেল এক টপিকের উপর। দেখো সবগুলো একই প্রশ্ন, তাহলে তোমার পড়ালেখাটা কমে গেল না। দেখো তো একটা টপিকের উপর 3-4টা প্রশ্ন খালি দেখা গেলেই হলো যে ও এগুলা বাকিগুলো তো একই নিয়ম, চলে গেলা। তো তোমাকে এইরকম তা তোমার কনফিডেন্সটা বেড়ে যাবে। দেখো খেয়াল করো স্কেলার রাশি উদাহরণ কোনটি, কাজ একটা স্কেলার রাশি। এই যে ভবে সব প্রিয়তম ভাষে টুনি তিতা প্রেমী, তাহলে খেয়াল দেখে ভবে ভতে কি ভরবে বয়কাতে বেগ, সতে স্মরণ, বতে বল, এই যে বল আছে, এই টুনির টর্ক আছে, কথাটা বুঝছো? তো এরকম জাতীয় তোমার এগুলা সবগুলোই দেখবা যে সবটার সাথে সবটা মিলে যাবে। তো এরকম যেমন কোনটি স্কেলার রাশি, কাজ একটা স্কেলার রাশি, কোনটি ভেক্টর রাশি, এই যে টর্ক ভেক্টর রাশি, এই যে বতে বলের ঘাত, এরা হচ্ছে কি ভেক্টর রাশি। তো এইরকম করে দেখো এলা হচ্ছে বুট পরীক্ষার কোশ্চেনও যেমন পারতেছি। দেখো বিশ্ববিদ্যালয়ে মহাকর্ষ বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, তারপরে তল একটা কি ভেক্টর রাশি, তারপর ঘাত এই যে পাইতেছি এখানে হচ্ছে খেয়াল করো ভেক্টর রাশি কোনটি, বৈদ্যুতিক প্রাবল্য, সব প্রাবল্যই তো বললামই। তারপরে দেখো এখানে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন শেষ। মেডিকেলে আমরা যারা ভর্তি যুদ্ধে মেডিকেল পরীক্ষা দেবো, দেখো তো তড়িৎ ক্ষেত্র বা বল, তাহলে দেখো বেগ এখানে কি আছে, তাহলে খেয়াল করো বেগ। তো তারপরে এখানে খেয়াল করো তড়িৎ বিভব, তারপরে খেয়াল করো কাজ, তাহলে কোনটি ভেক্টর রাশি, নয় হচ্ছে কাজ মানে স্কেলার রাশি কোনটি। তো এইভাবে দেখো মেডিকেলের প্রশ্ন পারতেছি এবং বোর্ড বইয়ের কোশ্চেনও পারতেছি আমরা। তাহলে খেয়াল করো যে আমরা একই টপিকের উপর এখন এতগুলো আর দেখা লাগলো না, কেন? একই টপিকের উপর অল্প দেখলেই আমাদের চলে যাচ্ছি। তো তাহলে খেয়াল করো ওই টপিকের উপর আমরা এমসিকিউ দেখো 4-5টা সিস্টেমে দেখে গেলাম। এখন তোমার অ্যাডমিশনই যদি এখান থেকে আসে তুমি পারবা না? এখন তোমার বোর্ড পরীক্ষায় যদি এখান থেকে আসে পারবা না? অবশ্যই পারবা। তাহলে খেয়াল করো এটা গেল। পরের টপিকে আমরা আসি। যদি দেখো বইয়ের আমাদের পরের নিচের তোমরা দাগায় নিও, এভাবে দাগায় নিবা যে বইয়ের টপিকের নিচের অংশ তো দাগায় নাও যে অ্যাডমিশনের ক্ষেত্রে। এখানে কিন্তু আমি আবারও বলি এটা শুধু একাডেমিকের জন্য না, এটা অ্যাডমিশনেরই সবগুলো অ্যাড করা আছে। অ্যাডমিশন প্লাস হচ্ছে একাডেমিক মানে বোর্ড পরীক্ষায় দুটাই কাজে লাগবে, অ্যাডমিশনের জন্য ফুল এবং একাডেমিকের জন্য। তাহলে খেয়াল করো
এখন খেয়াল করো যে এই লাইনগুলোই লাগবে শুধু অ্যাডমিশন টেস্টের জন্য, অ্যাডমিশন বোর্ড পরীক্ষার জন্য, এই লাইনের বাইরে লাগবে না। ওকে, ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি এই লাইনগুলো তোমরা দাগা নিতে পারো। তো এখানে এই লাইনগুলো দেখায় আমরা আমার ব্যাচে যারা ভর্তি হয়েছো বা অফলাইনে ভর্তি হচ্ছ, এই লাইনগুলো দাগায় আর পড়তে হবে না। এখানে দাগায় দাগায় কোন লাইন দাগাবো কোন লাইন দাগাবো না, এরকম এই লাইনে যেটা যেটা দাগাইতে হবে না, সেই লাইনগুলো আমি উঠে দিছি, বই থেকেই উঠে দিয়েছি। এই দেখো, বই থেকেই উঠাইছি আমি কি এইতে, এই দে ওই লাইনগুলোই, বইয়ের লাইনগুলো এই দে ভেক্টর ধর্ম আর ওই একই জিনিসই। তো দেখো এরা ওরা ইসাক স্যারের বই ছিল, তো কেউ তপন স্যারের বই পড়ায়, কেউ ইয়া আছে, তো যার যেটা পছন্দ। তো তাহলে খেয়াল করো, তোফাজ্জল স্যার আছে, বিমন্য স্যারের বই আছে, তোমরা যে যার বই পছন্দ করো তার সেই বই পড়ো, সমস্যা নাই। কিন্তু দেখবা একই টপিক পাবা, একই জিনিসই পাবা। সো এটাই আমি যেটা বইটা দাগাইছি সেটা কয়েকটা বইয়ের সমন্বয় করা। তো ওই সমন্বয় করে আবার এখানে লেকচার শিট আকারে সুন্দর করে, মানে পেজ আকারে, মানে ওই টপিকের উপর কিভাবে সাজানো যায় সুন্দর করে সাজাই দিছি। সো তোমার বই দাগানা থেকে তুমি মুক্তি পেলে কিভাবে, দেখো বই আমি সুন্দর করে তোমাকে দাগায় দিয়েছি এবং আবার দেওয়া হবে। তো খেয়াল করো তোমরা, এটা দেখো বই এরকম করে দাগান দিয়েছি। তো অনেক সময় হয় কি তোমার এটা দাগ পড়ছে এটা দাগ পড়েনি, তোমার মিস হতে পারে। তো এই মিসটাকে অ্যাভয়েড করার জন্য এটা সুন্দর করে তোমাকে দাগায় দেওয়া হয়েছে। তো তোমরা এখন কি করবে, এটা এই দাগা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার এই খালি এই শীটটা পড়লেই হবে, কারণ ওই শীটে ওই লাইনগুলোই ওই পরপর দাগায় দিয়েছি। তো খেয়াল করো, আমরা ভেক্টর রাশি, ভেক্টরে হচ্ছে ভেক্টরের রাশির মান ও অভিমুখ দুটাই আছে। তো এটা ভেক্টরের কি ভৌত ধর্ম, এগুলো একবার করে রিডিং পড়ে নিও তাহলেই হবে। ভেক্টর রাশি এখানে বোঝার জন্য একটু খেয়াল করো, দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়। যেমন আমি বলি ভেক্টরের সাথে শুধুমাত্র খেয়াল করো, যেমন ত্বরণের সাথে ত্বরণ খালি যোগ করতে পারবা, ত্বরণের সাথে তুমি বেগ যোগ করতে চাও তাহলে পারবা, পারবা না। তো এ হচ্ছে জিনিস যে সমজাতীয় হতে হবে। আরেকটা জিনিস, দুইটি ভেক্টর রাশি ভেক্টর গুণফল। ও এখানে একটা জিনিস খেয়াল করো যে ভেক্টর গুণের যেমন টাও টর্ক, টাও টর্ক হচ্ছে আর আর এফ এর ভেক্টর গুণফল মানে ক্রস গুণফল, এই যে গুণ যে চিহ্ন। ও এখানে একটা জিনিস যারা ইয়া খেয়াল করো, এটা হচ্ছে এটাকে ভেক্টর, এই গুণটাকে আমরা বলি ভেক্টর গুণফল, আর এই ডট গুণফল হচ্ছে স্কেলার গুণফল বলা হয়। তো দেখো দুটি ভেক্টর রাশি যদি আমরা দেখো, যদি ভেক্টর গুণফল হয় মানে এই যে ক্রস গুণফল হয়, তাহলে সেটা কি হয় ভেক্টর রাশি, মানে টর্ক একটা ভেক্টর রাশি, এটা টর্কের টাউ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো দুটি ভেক্টর রাশি স্কেলার গুণফল, দেখো সেম জিনিসই খেয়াল করো, যদি আমাদের ডাব্লিউ মানে কাজ, আমরা আর আর এফ এর যদি আমরা কি করি ডট গুণফল করি, বা একই কথা যে মনে করো এফ আর এস, যে একই কথা যেটাই বলো না কেন, ডট গুণফল বলি, ডট গুণফল করলে আমরা কি পাই স্কেলার রাশি পাই। এই যে কাজ একটা স্কেলার রাশি, দেখো সেম জিনিসেরই ক্রস করলে হয় হচ্ছে ভেক্টর রাশি, সেম জিনিস আবার হচ্ছে ডট গুণফল করলে আবার স্কেলার রাশি পাওয়া যায়। ভেক্টর রাশি দেখো সংযোজন বন্টন সূত্র হচ্ছে কি মেনে চলে। আবার এটি উপাংশে বিভক্ত করা যায়, একটা রাশিকে উপাংশ, এটা এমসিকিউ হিসাবে আসে যে কত উপাংশ, এটা হচ্ছে অসংখ্য। এটা অ্যাডমিশন টেস্টে খুবই গুরুত্বপূর্ণ, এখানে লিখে রাখবা। এই যে তোমরা যারা বই থেকে পড়ো, যাদের কাছে শীট নেই বা ইয়া নেই, তোমরা এখানে লিখে রাখবা। হ্যাঁ, তো এখানে লিখে রাখবা, যে এখানে পড়ার সময় এখানে সুন্দর করে লিখে রাখবা। এই যে এখানে এই যে লেখা আছে ভেক্টর রাশিকে এই যে উপাংশে বিভক্ত করা যায়, এখানে লিখে দিবা অসংখ্য। তো আমরা এখান থেকে পড়লাম, এই দেখো দুটি ভেক্টর রাশিকে গুণফলকে একটা ভেক্টর রাশি পাওয়া যায়। এই বইয়ের লাইনগুলোই আমি তোমাকে পড়াইতেছি, আর কিছুই না। তো এই জিনিসগুলোই কোন লাইন পড়বো আর এই লাইনের উপর এমসিকিউ কি পরীক্ষায় আসছে, এটা তোমাকে বলবে কি। এই জন্য দেখো জানার জন্য আমরা ডিটেলস সবসময় বুঝা ডিটেলস জানবা, তাহলে পারবা। এই জিনিসগুলো আমরা সাজায় দিয়েছি। তো এই লাইনের উপর আমরা দেখলাম যে সব বোর্ড থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়, আবার ভর্তিতে মেডিকেল ইঞ্জিনিয়ারিং সবগুলো অ্যাড করে দিয়েছি। সো খেয়াল করো, এখান থেকে আমাদের এই টপিক জানা হয়ে গেল। টপিক 2 আমাদের 2 নম্বর টপিকে কি কি আছে দেখো পরবর্তীতে, মানে পরের পৃষ্ঠায় তোমার বইয়ের দেখো পরের পৃষ্ঠা উল্টাও, তাহলে পেয়ে যাবা যে ভেক্টর রাশিকে চিহ্ন দ্বারা কতভাবে করা যায়। একটা হচ্ছে অক্ষর দ্বারা আর একটা সরলরেখা দ্বারা। তো বাকি অংশটুকু আর লাগবে না।
তো আবার দেখো আমরা যে এই যে এখানে খেয়াল করো, একটু আমরা দেখে আসি, একটু চিন্তা করে আসি। এই তাহলে এখানে খেয়াল করো যে আমাদের এখানে এই যে দেখো এখানে হচ্ছে উপরে তীর চিহ্ন দ্বারা, তারপরে বার চিহ্ন দ্বারা এই জিনিসগুলো মনে করো যে অনেক কিছু ঘিজিবিজি হয়ে আছে। সো এটাকে আমরা বই এই পাতাটাকেই আমরা কত সুন্দর করে সাজাচ্ছি দেখো। এই মনে করো ভেক্টরকে হচ্ছে অক্ষরের দ্বারা হচ্ছে প্রকাশ করা যায়। একটা হচ্ছে দেখো 4 ভাবে, একটা হচ্ছে কি উপরে তীর চিহ্ন, যদি মান বুঝাই তাহলে এটা মান বুঝাইলে, আবার উপরে বার চিহ্ন, নিচে বার চিহ্ন, আবার মান বুঝাইলে এগুলা, আবার বোল্ড অক্ষরে। তো এটা আমরা তো পারবো না, কারণ আমরা হাতে তো আর বোল্ড অক্ষর বুঝাবো কি করে। তো এটা আমরা মান এমনিতে, এটা খালি মানের জন্য আমরা ব্যবহার করব, এমনিতে মানের জন্য এটা ব্যবহার করব। ওকে, এটা হয়ে গেল। দেখো আমরা খেয়াল করো এই টপিকের উপর প্রশ্ন কিভাবে আসে, একটু আমরা অ্যানালাইসিস করে দেখি বোর্ড পরীক্ষায় কিভাবে আসে। দেখো তোমরা কিন্তু বইয়ের পৃষ্ঠা পড়ে কোনো তোমার বাসায় হোক তুমি পড়তেছো, বা যে কোনো টিচার পড়ালে আমরা কিভাবে পড়ে যে এইভাবে এটা দ্বারা পড়া চলে যায়। তাহলে তোমার কিন্তু এই টপিকের উপর কিভাবে প্রশ্ন হবে তোমার জানা হলো না। তাহলে এই টপিকের উপর তোমাকে এখন প্রশ্ন কিভাবে হলো সে বোর্ডে, তারপরে অ্যাডমিশনগুলোতে কিভাবে প্রশ্ন আসে একসাথে জানিয়ে দেবো। তাহলে যাতে বোর্ডে ভালো হয়, অ্যাডমিশনে 100% হয়। কারণ অ্যাডমিশনে মাত্র 3 মাস সময় থাকে, তখন তো আর ওই 3 মাসের মধ্যে এত কিছু পড়া সম্ভব না। তো দেখো এই যে সামান্য এই টপিকের উপর কী ধরনের বোর্ডে প্রশ্ন আছে আর কী ধরনের অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আছে। যারা এই ভিডিওটা দেখতেছো অ্যাডমিশনের জন্য, এটা কিন্তু লেকচার শুধু একাডেমিকের জন্য না, যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ ওই যে ওইখানে প্রশ্ন আকারে লিখছি না, ওই প্রশ্নটা যেমন আমি বলে আসি, 1 মিনিট একটু আমরা দেখে আসি যে এখানে যে এই যে প্রশ্ন লেখা আছে খেয়াল করো, এই যে প্রশ্ন, এই প্রশ্ন তোমার খালি মনে করো না লিখতাম তাহলে এই লাইনটা তোমার বইয়ের লাইন, এই লাইনটা হচ্ছে বইয়ের লাইন, এই বইয়ের লাইনগুলোই তোমার লাগবে অ্যাডমিশনের জন্য। তো এটাকে আমি এমনি একাডেমিক যারা পড়ে তাদের এই একাডেমিকের জন্য আমি খালি প্রশ্নটা লিখে দিয়েছি সামনে। এটা কিন্তু এই লাইনগুলোই লাগবে পরীক্ষার জন্য অ্যাডমিশন টেস্টে। তো এই ক্লাসটা হচ্ছে একাডেমিক অ্যাডমিশন দুটাইরই, কথাটা বুঝছো? যারা অ্যাডমিশন পড়বে তারাও এই ভিডিও লাগবে, আর একাডেমিকে যারা পড়ো তাদের জন্যও এই ভিডিওটাই। কারণ খালি তাই যারা অ্যাডমিশন দিচ্ছ তাদের খালি এই প্রশ্ন করা লাইনটা লাগতেছে না, খালি এই ভিতরের লাইনটা লাগবে। আর যারা একাডেমিকে পড়তেছো তারা এই প্রশ্ন করা লাইন লাগবে দেখাই একই ক্লাসের মাধ্যমে দুটাই উপস্থাপন করা হচ্ছে। তো তাহলে খেয়াল করে এই প্রশ্ন লাইনগুলো খালি বাদ দেয়, এই লাইনগুলো বই থেকে দাগায় নেবা। তুমি এই লাইন দাগানোর পর তুমি অ্যাডমিশনের জন্য যে কোনো কোচিংয়ে ভর্তি হও, তোমাকে দেখবা এই লাইনের বাইরে একটা লাইনও দেখায় দেয়নি। তাহলে তোমার কত ভালো হচ্ছে। আবার একই সাথে এই টপিকের উপরই কি ধরনের এমসিকিউ সিকিউ আসতেছে একেবারে একই সুন্দর সাথে জানতেছি, এই জিনিসটা তো আর কেউ বলে না। শুধুমাত্র বইয়ের এই দেখো এভাবে শুধুমাত্র আমাদের কি করে বইয়ের লাইনগুলো এভাবে দাগায় একটু বলে চলে যায়। তাহলে তো আমরা সেভাবে ভালো করতে পারবো না। তাহলে এভাবে আমরা করতে পারবো না। তো এই টপিকের উপর কি ধরনের এমসিকিউ হয়েছে আমরা সেটা এখন দেখতেছি। তো দেখো খেয়াল করো আমরা কি করতেছি দেখতেছি এই টপিকের উপর। দেখো বোর্ড পরীক্ষায় কিভাবে এমসিকিউ আছে, বোর্ড পরীক্ষায় আছে কিভাবে যে বলছে যে এত ভেক্টর এর মান কত। তো মান করতে হলে খেয়াল করবা ও এখানে আই জে কে এগুলো আবার কি। তো আই জে কে হচ্ছে আমাদের খেয়াল করবা যে এটা যদি আমরা ধরি এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের আই, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে, আর জেড অক্ষ বরাবর একটা হচ্ছে কে। এগুলা হচ্ছে এক একটা হচ্ছে কি একক ভেক্টর। হ্যাঁ, এক একটা হচ্ছে কি একক ভেক্টর। তাহলে আই জে কে একটা হচ্ছে কি একক ভেক্টর। তো আমাদের হচ্ছে এলা হচ্ছে একক ভেক্টর। ওকে, খেয়াল আছে। তো তাহলে এখন এখানে মান বের করতে হলে কি করতে হবে, এর মান কত, কিছুই না, এই একক ভেক্টরের সাথে কি আছে 3, তাহলে 3-র উপর স্কোয়ার প্লাস এখানে -6 তার উপর স্কোয়ার প্লাস 2-এর উপর স্কোয়ার রুট, শেষ। এটাই মান বোঝায়। মান হচ্ছে সহগের উপর স্কোয়ার। তো তাহলে এটা স্কোয়ার করে দেখো উত্তর এটা হবে। আবার দেখো এটা বলছে কি এতের মান কত, তার মানে √, এই যে 3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার তারপরে প্লাস কত 12 স্কোয়ার। এই তো তাহলে এটা এখানে যে মান বের করো দেখো এটা পেয়ে যাবা। তাহলে রুট করো ক্যালকুলেটারে। তো তাহলে খেয়াল করো যে মান বলতে এইভাবে বের করতে হয়। মান কীভাবে বের করতে হয়, এদের রুট করে তার সহগের উপর স্কোয়ার, মানে এই মানগুলোর সহগের উপর স্কোয়ার। ওকে ফাইন। তাহলে যদি এই যে জেড এক্স চলে এইরকমভাবে উল্লেখ করলে,
জেড মানে কি আমি বলেছিলাম এক্স অক্ষ বরাবর আই, এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর আমরা জানি হচ্ছে কে। এখন প্রশ্ন বলছে জেড এক্স তলে, মানে জেড মানে এটা আর এক্স মানে কোনটা এটা, তাহলে খেয়াল করো রুট ওভার 2 স্কোয়ার আর এই জেটেরটা লিবা 4 স্কোয়ার, 4 স্কোয়ার যেটা আসবে তাহলে এখানে কত হলো 4 প্লাস এই √20, এই √20 উত্তর। তাহলে খেয়াল করো তো জেড এক্স বলছে তার জেডেরটা আর এটা, তাহলে আমরা ওয়াইটা আর নিব না, মানে ওয়াইয়ের ওই একক ভেক্টর এটা নিব না, এটা নিব না। ওকে, এখানে বলছে দেখো খেয়াল করো পরেরটা একটু এনে আসি। এখানে বলছে কি বলছে যে ওয়াই জেড, তাহলে খালি এটা নিব আর এটা নিব, তার মানে √2 প্লাস 3 স্কোয়ার। ওই মাইনাস সামনে না নেওয়ার দরকার, যেহেতু স্কোয়ার করলে প্লাসই হবে, তোমার ওই মাইনাস লেখালেখ মানে নেই তো, একবার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম বললে হবে। তাহলে খেয়াল করো 4 প্লাস 9 তাহলে √30। ওকে, তাহলে √13 উত্তর হয়ে গেল। তাহলে এইভাবে করে তোমরা সবগুলো অ্যান্সার হবে। দেখো এটা শুধু একাডেমিক কেন, বোর্ড পরীক্ষার জন্য হয়ে, দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখনই হয়ে গেল। দেখো এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দিয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, গুচ্ছ ভর্তি পরীক্ষা মানে গুচ্ছ ভর্তি পরীক্ষায় দিয়েছে। দেখো তাহলে একই জিনিসই, দেখো একটা জিনিস খেয়াল করছো যে আমরা যদি এভাবে পড়ি তাহলে দেখো একাডেমি অ্যাডমিশন সব জায়গায় পারবো। কীভাবে অ্যাডমিশন যারা পড়তেছো তাদের তো এটাই তো খুবই গুরুত্বপূর্ণ এই লেকচারগুলো, আর যারা একাডেমি পড়তেছো তারা তো দেখতেইছো যে আমাদের বোর্ড পরীক্ষার সাথে একসাথে কত রিলেটেড। দেখো এই একই জিনিসই গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেখো এক্স ওয়াই, এখানেও তো একই জিনিস এইভাবে পড়লাম ওয়াই জেড, মনে করো একইভাবে পড়লাম জেড এক্স, একই জিনিসই তো আমরা এটা পড়লাম, তাহলে একই নিয়মে এটাও করব। তাহলে একই নিয়মে এগুলো করা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোও করা যাচ্ছে। তাহলে খেয়াল করো এগুলো হচ্ছে অসংখ্য প্রশ্ন আছে, তো আমাদের লেকচার শিটের মধ্যে ওই সবগুলো প্রশ্নই দেওয়া আছে। এই দেখো এবারে বিভিন্ন এই ইসাক স্যারের বইয়ে, বিভিন্ন স্যারের বইয়ে বইয়ের প্রশ্নগুলো দেখো একই নিয়মে। এত এর মান কত √4 প্লাস 3 প্লাস 1 যেটা আসবে, তো তাহলে এটা করে দেখো এটা আসবে উত্তর। তাহলে এইভাবে করে আমাদের উত্তর বের করতে হবে। তাহলে আমাদের এটা হয়ে গেল। পরেরটা আসি টপিক 3। টপিক 3 কি আমাদের দেখো বইয়ের লাইনে একটু আমরা টপিকে দেখে আসি যে টপিক 3 কোথা থেকে শুরু হয়েছে, আমরা কোথা থেকে শেষ করলাম। আই জে কে এটা পর্যন্ত আমরা পড়লাম যে এক্স অক্ষ বরাবর হচ্ছে আই, ওয়াই অক্ষ হচ্ছে জে, জেড অক্ষ বরাবর কে একটা একক ভেক্টর। ওকে ফেললাম, মানে আয় তো একক ভেক্টর। ওকে ফেললাম। তো আর একটা জিনিস খেয়াল করো, এর পরের টপিক হচ্ছে ভেক্টর রাশি প্রকাশ। এখানে খেয়াল করো একটু কিছু কাহিনী আছে, একটু দেখো এখানে কি আছে বল, যদিও এখানে এই টপিকগুলো আমরা অন্য অধ্যায়েও আলোচনা করব, তো ওই অধ্যায়ের মধ্যে এগুলো আসলে কাজে লাগবে বেশি। তো এখানে একটু দিয়েছে যেহেতু ভেক্টর রূপে কিভাবে প্রকাশ করা যায়, এই জন্য আমরা এখান থেকেও অল্প একটু দেখে নেব। তো তাহলে দেখো তোমরা যারা বই দেখাতে চাচ্ছ তারা বই লাইন দেখাই নিতে পারো। তো এখানে এই যে বল, তারপরে এটা বলের সম্পর্কে জানলাম। এখানে এই যে বইয়ের যে আশেপাশে যেগুলো লেখা আছে, তোমরা যারা ক্লাস অনলাইন অফলাইন করতেছো, তো এই আশেপাশে লেখাগুলো তোমাদের পিডিএফ আকারে এইভাবে বই ছবি পাঠিয়ে দিব, তোমরা ওই বই থেকে বইয়ে দাগা নিবা। আর বইয়ে যারা আমার লেকচার শিটটা পেয়ে গেছো তাদের তো আর বইয়ের ভিতরে আর দাগান লাগতেছে না, কেন এই জিনিসটা যেখানে যেটা যেমন এই টপিকের উপর যেগুলো অ্যাডমিশন টেস্টে তারপরে বোর্ডে আসছে সবগুলো এই টপিকের উপর দেওয়া আছে একসাথে, তো তাহলে তোমার এই বই লাইন ওই আর জায়গায় পড়া লাগতেছে না। সো এই বইয়ের লাইন যাদের লাগতেছে তারা এই টপিকটা আমরা এখন এই যে বইয়ের যে এই টপিক আছে যে বল, তারপরে টর্ক, তারপরে কৌণিক বেগ, তারপরে আমরা আছি হচ্ছে কৌণিক ভরবেগ, তা এই টপিকটা আমরা দেখব বইয়ের লাইনটায়। এই বইয়ের লাইনের সাথে সাথে আমাদের এখানকার দেখো সাজানো আছে, দেখ কত সুন্দর করে সাজছি, যে লাইনগুলো লাগবে খালি সেই লাইনগুলো লিখছি, আর যেটা লাগবে না সেগুলো আমরা লিখে নেই। তো তাহলে খেয়াল করো, তাহলে এখানে এই প্রশ্নটা যারা অ্যাডমিশন দিবা তাদের এই প্রশ্নটা লাগবে না, আর যারা একাডেমিক পরীক্ষা দিচ্ছ তাদের এই প্রশ্নের জন্য এমনিতে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। ওকে, এখানে খেয়াল করো যে মান ও অভিমুখ আছে এমন সকল রাশি কি ভেক্টর রাশি? খেয়াল করো যে মান আর অভিমুখ যুক্ত থাকলে রাশি হচ্ছে ভেক্টর রাশি নয়, কারণ তড়িৎ প্রবাহ মান ও অভিমুখ দূরে থাকলেও তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি যুগের বিনিময় কি সূত্র মেনে চলে না। তাই কি করে
রাশির মান ও অভিমুখ থাকলেও কি হয় না, ভেক্টর রাশি নয়। এটা একাডেমিক প্রশ্নের জন্য লাগবে, অ্যাডমিশন লাগবে না। সো এইটুকু খালি অ্যাডমিশনের জন্য না, এটা একাডেমিকের জন্য, বোর্ড পরীক্ষার জন্য। এবারে আসি অ্যাডমিশনের জন্য এটুকু লাগবে। খেয়াল করো, অ্যাডমিশন একাডেমিকের দুটাই লাগবে। বল, বল হচ্ছে কি, দেখো আমাদের যে বাহ্যিক কারণে বস্তুর গতি স্থিতি বা কি করা যায়, পরিবর্তন ঘটা বা ঘটাতে চায় তাকে কি বল বলে। যেমন বল, আবার বল একটা কি ভেক্টর রাশি। বলে মান ও দিক কি আছে, দুটাই আছে, এফ ইকুয়াল টু এম এ। সেটা ক্লাস কত 9 থেকে পড়ে আসছো, মানে 9 না, ক্লাস 8এও ছিল। তো এফ ইকুয়াল টু এম এ, এটা আমরা জানি। টর্ক, টর্ক সম্পর্কে দেখো আমাদের খেয়ালে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে বলের সমতুল্য রাশিকে হচ্ছে কি টর্ক। একটা কথা বলি, আমি টর্ক নিয়ে আলোচনা আরো সামনে অধ্যায়ে আরো ভালোভাবে করবো, তখন এটা বড় অধ্যায়, তো ওখানে টর্ক সম্পর্কে ডিটেলস আছে। সো এখানে খালি টর্কের প্রকারভঙ্গিটাই একটু এনা দেখাইছে, তোমরা আপাতত খালি সংজ্ঞাটা জেনে রাখো। তো এই সংজ্ঞাটা রাখো, তো একটা টপিকের উপরেই আমরা 1 ঘন্টা ক্লাস চালাতে পারবো। এই টর্কের উপরেই আমরা চিত্র দিয়ে আঁকায় আঁকায় সুন্দর করে অনেক কিছু করতে পারবো, কিন্তু যেটা আমার কোনো কাজেই লাগবে না অতটা। সো কারণ আমার যেটা কাজে লাগবে, আমরা এমনিতে আমরা একটু সবাই ফাঁকিবাজি মারি, যে কি করি, ফাঁকি দিই কীভাবে, যে ফাঁকিটা এইভাবে দেই আমরা, যে আমরা একটু কম পড়তে চাই। তো তারপরেও আমরা যদি ওই চিত্র দিয়ে বুঝাইতে বুঝাইতে তোমরা থাকি, তাহলে দেখবে যে অবস্থা তোমাদের এই আসবে। যাতে আমার পড়ালেখাটা হচ্ছে কি নিজের প্রতি একটু আনন্দদায়ক, তো একটু আনন্দ নিয়ে একটু ভালো করে অল্প যাতে আমরা একটু বুঝে বুঝে একটু ভালো করে পড়তে পারলে, কোন নিয়মে পড়লে তাড়াতাড়ি, কারণ আমাদের অধিক পড়তে হয়, অতি দ্রুত 2 মাস পর পর পরীক্ষা চলে আসে। তো এই জন্যে আমরা খুব এটা, তাহলে আমার যারা ভর্তি যুদ্ধতে আছে 3 মাসের মধ্যে আমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে। তারপরে আবার যারা একাডেমিক পড়তেছি 3 মাস পর পর 4 মাস পর পর আমাদের একাডেমিক বিভিন্ন পরীক্ষা থাকে। তো তাহলে এই হচ্ছে কাহিনি। এই জন্য অতি আগে যেগুলো লাগবে সেগুলো আমরা আলোচনা করব, যে একটা জিনিসের উপর আমি 1 ঘন্টা কাটাই দিলাম তাহলে তো হবে না। তাহলে খেয়াল করো, তাহলে টর্ক হচ্ছে আমরা জানলাম, টর্ক একটা ভেক্টর রাশি। টর্ক আইডি একটু আগে বললাম যে টর্ক টাউ ইকুয়াল টু হচ্ছে টাউ, এর নাম টাউ, টা হচ্ছে আর আর এফ এর ক্রস গুণফল। তো ক্রস গুণফল উঠে গেলে সাইন থিটা আসে, এটা নিয়ে আলোচনা করব আমরা পরে, তোমরা পেয়ে যাবা, এটা পরে আলোচনা করবো যে কেন সাইন থিটা আসে। তো আপাতত মনে রাখো যে ক্রস গুণফল উঠে গেলে সাইন থিটা আসে, আর এ আর আর এফ এর এটা, তো আমাদের এটা তো একটা ফর্মুলা। ফর্মুলাতে এরকম যে ছিল যে এ আমাদের হচ্ছে এ এ ক্রস বি, তো এটা হচ্ছে ফর্মুলা আমাদের। যদি আমরা মান বের করি তাহলে এ বি সাইন থিটা, তো এটা একটা ফর্মুলা। তো এই সাইন থিটা, তো আমরা এটা নিয়ে আলোচনা করব পরে। তো আমরা এটা এখন করতেছি না, যখন এটা আমরা পরে আলোচনা করব, ওকে, কারণ এটা এই চ্যাপ্টারের মধ্যেই আছে, পরে আমরা এটা আলোচনা করবো। আপাতত মনে করো যে টাউ ইকুয়াল টু আর আর এফ এর ক্রস গুণফল, এই ক্রস গুণফলও কিভাবে করতে হয় আমরা আলোচনা করব, কারণ এই অধ্যায়েরই একটা পার্ট, আমরা পরে এই টাইপ আছে। তো আপাতত আমরা আর একটা জিনিস জানবো, কৌণিক বেগ। দেখো কৌণিক বেগ, যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি গেলে সময় স্মরণের, আমরা এমনি বেগ জানি, বেগ হচ্ছে সম্পর্কে জানি যে সরণী পরিবর্তন হারকে বেগ বলে, আবার বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। তো আমরা এই ল্যাপর পর আরও শিখবো অনেক ভালোভাবে। তো কৌণিক বেগ একটা ভেক্টর রাশি, এর মান দিক 2 আছে, আর কৌণিক বেগ এটা লেখা যায়। কৌণিক ভরবেগ, দেখো কৌণিক ভরবেগ আমরা কি হচ্ছে কস গুণফল আমরা জানলাম, যে আর হচ্ছে একটা কি কোনো একটা ব্যাসার্ধ ভেক্টর, এই যে ব্যাসার্ধ ভেক্টর, আর কোনো একটা ভরবেগ, ভরবেগের গুণফলকে ভরবেগ বলা হয়। এই দুটার ক্রস গুণফলটাই হচ্ছে কি কৌণিক ভরবেগ। তো এটা যদি আমাদের বললাম কি, যদি আমাদের ক্রস গুণফল উঠে যায় তাহলে আমরা কি আসি যে আর আর পি সাইন থিটা, ওটার মতো করে, মানে এটার মতোই। ওকে, খেয়াল করো, আর কৌণিক ভরবেগ একটি ভেক্টর রাশি। ওকে, আর একটা জিনিস খেয়াল করো, কৌণিক ভরবেগ একক, এককটা খেয়াল করি আমরা, ব্যাসার্ধর একক কি মিটার, আর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে, ভর ও বেগের গুণফল। এখন কে পি ইকুয়াল টু ভর ও বেগ, ভর আর বেগ হচ্ছে কি ভি। তাহলে খেয়াল করো, ভরের একক আমরা কি জানি কেজি, আর বেগের একক আমরা কি জানি এম এস ইনভার্স 1। তাহলে আমরা এখানে বসে দিই কেজি এম এস ইনভার্স 1, তাহলে গুণ করলে কি হবে কেজি,
তাহলে এখন খেয়াল করো গুণ করলে কি হবে, আসে কেজি, দেখো এম 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 স্কোয়ার এস ইনভার্স 1, দেখো এস ইনভার্স 1, এস ইনভার্স 1। তাহলে খেয়াল করো কেজি এম স্কোয়ার এস ইনভার্স 1 কৌণিক ভরবেগের একক। তাহলে আমরা জানলাম কতিপয় ভেক্টর তল বারে। তো এই যে আমরা এই টপিক যে পড়ে আসলাম, ওই টপিকের উপর আমি তোমাদের একাডেমিক বা ওই যে প্রশ্নগুলো যে বোর্ড পরীক্ষায়, তারপর বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসছে কিনা, ওই টপিকটা আরো অন্য অধ্যায়ে আছে। তো ওই জন্য ওগুলো ক্ষেত্রে কোন পরীক্ষায় যে প্রশ্ন আসছে সেগুলো দেখানো হয়নি, কারণ ওগুলা ওই অধ্যায়ের প্রতি আমাদের চলে গেছে। তো ওই অধ্যায়ে যখন আলোচনা করবো নি, ওই অধ্যায়ের মধ্যে ওই টপিকের উপর কোনো প্রশ্ন আসছে কিনা তখন দেখাবো। তো আমরা ওটা এমনিতেই জেনে নিলাম। এখন আমরা আসি মেন টপিকে। এখন দেখো এটা আমরা কোন টপিক পড়তেছি একটু আমরা একটু আমরা দেখে নিই, তাহলেই হবে। দেখো এরপরে আমরা পড়বো হচ্ছে এগুলো আমরা পড়লাম, এই যে বিশেষ কিছু ভেক্টর, মানে ভেক্টরের কিছু প্রকারগুলো দেখবো। এই দেখো একক ভেক্টর। তো একক ভেক্টরের কোন লাইনটা লাগবে, এই লাইনটা বই থেকে দেখা নাও, ইসাক স্যারের বই কিন্তু এটা। তো ইসাক স্যারের বই যেটা বই ফলো করো। তো এটা হচ্ছে গেল। তো আরেকটা জিনিস খেয়াল করো, এই লেখাগুলো তোমরা লিখতে পারো, আর যারা এই লেখাগুলো পাচ্ছ না তারা আমরা হচ্ছে পেজ আছে, তারপরে আমাদের হচ্ছে ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল। তো ওই পেজে আলী স্ট্যান্ডার্ড এডুকেশন, ওখানে গেলেই আপনারা এই পেজগুলো পেয়ে যাবা, ওখান থেকে দাগায় নিতে পারো। তো তাহলে খেয়াল করো সুন্দর করে দাগানো আছে, যেটা একাডেমিক অ্যাডমিশন সব জায়গায় কাজে লাগবে। যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ তোমরা এই অ্যাডমিশনের দাগা নাও, খুবই কাজে দিবে, কারণ অ্যাডমিশনে এই লাইনগুলোই লাগবে। আর যারা বোর্ড পরীক্ষায় দিবে তারাও এই লাইনগুলোই দাগায় নাও। তো খেয়াল করো একক ভেক্টর। এখন আমরা একক ভেক্টর দেখো এইভাবে করে এখানে আছে, আমরা দেখো কত সুন্দর করে একক ভেক্টরটা সাজাইছি, ওই একই জিনিসই সাজাইছি। খেয়াল করো যে রাশি ভেক্টরের মান, দেখো যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টরকে কি টুপি, হ্যাট দ্বারা, মানে এই যে ক্যাপ, এরকম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একক ভেক্টরকে হ্যাট চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। তো হ্যাট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো আরেকটা দেখো, মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ, দেখো বলছে মান শূন্য নয় এমন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেও কি, এই মান শূন্য নয় এমন একটা ভেক্টর তার মান দ্বারা ভাগ করলেও একক ভেক্টর পাওয়া যায়। সো এইভাবে আমরা সংজ্ঞাগুলো পড়ি। তো মান বুঝাইতে এই দেখো মডুলাস এইভাবে, মানে এ দিয়ে একটা মডুলাস দিলে এটাও মান বুঝায়, শুধু এইভাবে লিখলেও মান বুঝায়। তো এই যে শুধু এইভাবে লিখলেও মান বুঝায় মান দ্বারা। দেখো ওখানে কিভাবে লেখা ছিল, ওখানে কিছুটা অগোছালো ছিল, আমরা এটাকে গোছালো করে দিয়েছি। তো এখানে মনে কর কিছুটা অগোছালো ছিল, দেখো একক ভেক্টরটা তো কতখানি দেওয়া ছিল। তো এটাকে আমরা গোছালো করে কত সুন্দর করে তোমাকে সাজিয়ে দিয়েছি, যাতে তুমি এইভাবে করে খুঁটে মানে বইয়ের লাইন টু লাইন বুঝে, ওই লাইনের উপর আবার কি ধরনের এমসিকিউ কি ধরনের সিকিউ এত করে ডিটেলস কেউ দেখায় না, সবাই খালি ওই লাইনগুলো বুঝে চলে যায়, তাহলে তো হবে না। তো ওই লাইনের উপর আমরা দেখো, এই লাইনের উপর আমরা দেখো বোর্ড পরীক্ষার প্রশ্ন, খেয়াল করো বোর্ড পরীক্ষার প্রশ্ন। ও আর একটা খেয়াল করো যে এ একটা ভেক্টর, তার ভেক্টরের মধ্যবর্তী কোণ থাকে না, হ্যাঁ এটার আর এটার মধ্যবর্তী যে কোণ হয়ে যায় 0 ডিগ্রি হয়। একটা জিনিস খেয়াল করো, নিচের কোণটি একক ভেক্টর, ওকে এই দে ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে, একক ভেক্টর। তো আমরা একটু আগে পড়লাম, এরা রাজশাহী বোর্ডে দিয়েছে। ও এখানে যতগুলো বোর্ডে আসছে বা ইঞ্জিনিয়ারিং বা বিশ্ববিদ্যালয়ে আসছে সবগুলো সিটের মধ্যে, এখানে তো আর সবগুলো সাইড বানানো তো সম্ভব না। তো একটা নিয়ে খালি এটার উপর কতগুলো এমসিকিউ আছে কিছু দেওয়া হয়েছে, আর বাকিগুলো সবগুলোই আমাদের সিটের মধ্যে আছে। দেখো এটা খেয়াল করো, যে ভেক্টরের মান এক একক, ভেক্টর মান এক একক, খেয়াল করো। তাহলে এটা দেখো কিউ এর মান কত হলে এটা একক ভেক্টর হবে, এখানে একটা প্রশ্ন বলছে বরিশাল বোর্ডে। তাহলে খেয়াল করো তুমি শর্টকাট টেকনিকে কি করবে, যে এটা 1/2 স্কোয়ার, মান কিভাবে বের করতে হয়, এই মান কিভাবে বের করতে হয় আমরা জানি, হচ্ছে মান বের করতে হয় এভাবে, যে এই দিই এটার উপর স্কোয়ার যোগ এটার উপর স্কোয়ার, আমরা কি জানি সহগের উপর স্কোয়ার করে মান বের করতে হয়, স্কোয়ার কিউ এর উপর স্কোয়ার, মান বের করলাম, এটা হচ্ছে মান। কে বলছে যে ভেক্টর মান এক একক, এটা সমান সমান বলছে 1, তো এটা সমান সমান 1।
তো এভাবে তোমাকে কি করতে হবে, এটা স্কোয়ার করলাম উভয় পক্ষে, তাহলে এটার কত রুট উঠা দিলাম বর্গ করে দিয়ে, তাহলে 1/4 প্লাস 1/4 প্লাস কিউ স্কোয়ার ইকাল টু কত হলো 1, উভয় পক্ষে বর্গ করে দিলাম, তাহলে কিউ স্কোয়ার ইকাল টু 1 মাইনাস 1/4 মাইনাস 1/4, তো স্কোয়ার দেওয়া কী হবে, কিউ ইকাল টু স্কোয়ার রুট হচ্ছে 1 মাইনাস 1/4 মাইনাস 1/4, ক্যালকুলেটর করে দাও, দেখো উত্তর দিয়ে দেবে এটা। সো এইভাবে করেই তোমার কি হচ্ছে, এটা হয়ে যাবে। তো তাহলে খেয়াল করো যে একক ভেক্টর সম্পর্কে দেখো, এটা তো আর এই বইয়ের মধ্যে এটি ছিল না। দেখো তুমি যদি খালি শুধু বই যদি আমরা জায়গায় পড়তাম, দেখো এখানে কিন্তু এখানে ছিল না, এটি এখানে কিন্তু খালি এই লেখাগুলো ছিল। দেখো এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে সেটা আর বলা নাই। তো তাহলে এখান থেকে এই দেখো কি কি বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিকে প্রশ্ন আছে তোমাকে দেখায় পাচ্ছে একসাথে, তাহলে সুবিধা না, যে একটা টপিক জানছি ওই টপিকেরই এমসিকিউ জানা গেলাম, তখন কত ভালো লাগতেছে। তো এই হচ্ছে একসাথে এই যে মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে দেখে এই প্রশ্ন থেকেই দিয়েছে, তপন স্যারের বইয়ের মধ্যে আছে বা এইরকম যাতে এই বোর্ডের পরীক্ষায় আছে। এটা জিনিস খেয়াল করো, এই টপিকের উপর আবার দেখবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় কি কি আছে সেটা তোমার এখানে করা আছে এই সবগুলো। তো এখানে এই টপিকের উপরও অনেক বিশ্ববিদ্যালয় বা ইয়ে আছে, ওটা অ্যাড করে দেওয়া আছে শীটের মধ্যে। দেখো আরও কতগুলো ভেক্টর আছে, হ্যাঁ এটা অনেকগুলো ভেক্টর আছে, ওই ভেক্টরগুলো আমরা অ্যানালাইসিস করে পড়ব। তো ভেক্টরগুলো অ্যানালাইসিস করে পড়তে হলে কিভাবে, সঠিক ভেক্টর যে ভেক্টরের মান শূন্য তাকে নয়, এটা শূন্য নয় দেখবা ওই তোমাদের ইসাক স্যারের বইয়ের মধ্যে ওখানে মনে হয় শূন্য হয় বা এইরকম জাতীয় কি যেন একটা সেন্টেন্স দেওয়া আছে, ওখানে কি যেন দেওয়া ছিল। তো তোমরা এটাকে একটু না দেখে নিও। তো যে ভেক্টর মান অশূন্য মানে শূন্য হওয়া যাবে না, শূন্য নয় এরকম হবে, তো তাকে কি হলে সঠিক তার ভেক্টর বলে। আর যে ভেক্টর মান শূন্য তাকে কি বলে, শূন্য ভেক্টর, যে ভেক্টর মান কি শূন্য তাকে নাল ভেক্টর বলে। তাহলে এখন খেয়াল করো যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। তাহলে এই নাল ভেক্টর সম্পর্কে অনেক তথ্য পরীক্ষায় আছে। তাহলে খেয়াল করো যে নাল ভেক্টর সম্পর্কে এই যে বোর্ডে পরীক্ষা আছে, ও একটা কথা বলি, অ্যাডমিশন যারা দিচ্ছ খালি এই দুইটা লাইন লাগবে না, তাছাড়া এই সংজ্ঞাটা বইয়ে দেওয়া আছে, এই লাইনটা লাগবে, এই লাইনটা লাগবে। তার মানে যারা অ্যাডমিশন দিচ্ছ তাদের খালি ওই লাইনটা দেখায় বইয়ের থেকে, তাহলে পড়লেই হয়ে যাবে। খেয়াল করো এই নাল ভেক্টর সম্পর্কে অনেক তথ্য আছে, খেয়াল করো তথ্য ভান্ডারটা কি কি দিয়েছি। এখানে একটু অগোছালো করে নাল ভেক্টর সম্পর্কে লেখা আছে, দেখো তোমার এখানে বইয়ে লেখা আছে নাল ভেক্টর সম্পর্কে, এই একটু না অগোছালো, ওই যে সঠিক বিগ্রহ শূন্য হয় দিয়েছে, এখানে শূন্য নয় হবে, মান শূন্য হওয়া যাবে না, তাহলে সেটাকে সঠিক। আর যে নাল ভেক্টর হচ্ছে মান শূন্য, যে ভেক্টরে মান শূন্য, ওকে। তাহলে খেয়াল করো এখানে, খেয়াল করো এখানে এই যে একটু না মানে পুরো লাইনগুলো দেওয়া আছে, তো এটাকে আমরা কত সুন্দর করে সাজাচ্ছি পয়েন্ট আকারে। খেয়াল করো যে ওকে, খেয়াল করো যে একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর, মনে করো একটা ভেক্টর এ প্লাস, তাহলে খেয়াল করো যে একটা ভেক্টর এ, খেয়াল করো যে একটা ভেক্টর এ তার সাথে যদি তার বিপরীত ভেক্টর আমি যুক্ত করি তাহলে কি হবে, শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে খেয়াল করো যে একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলেও কি হয়, শূন্য পাওয়া যায়। দুইটি সমান ভেক্টর বিয়োগ করলেও কি হয়ে যাবে, ওই একই কথা, এটা বিয়োগ করলে তো সমানই হয়, শূন্যই হবে। তো আমি যদি বিয়োগ করি যদি একই ভেক্টর তাও পাবো। নাল ভেক্টর দেখো, নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের পাদবিন্দু আর শীর্ষবিন্দু একই বিন্দু। তো আচ্ছা তোমরা চিন্তা করো তো, যে ভেক্টর মানই শূন্য তার পাদবিন্দু কই পাবো, আর হচ্ছে শীর্ষবিন্দু সবগুলো একই বিন্দু। তো আর একটা নাল ভেক্টরের সুনির্দিষ্ট কোনো কি নাই, দিক নাই, মানই শূন্য আবার দিক কই পাবা। তো তাহলে এটা তো এই যে দেখো আমরা এই যে পয়েন্ট আকারে পড়লাম, এখানে ডিটেলস আকারে পড়লাম। দেখো এটার সম্পর্কে আমাদের কি কি এই যে বোর্ড পরীক্ষায়, মেডিকেল, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কোথায় কি আসছে দেখো, দেখতে পাবা। খেয়াল করো তো কোনো ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই, এই যে নাল ভেক্টরের রিচের কোন ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই, দেখো দেখো প্রত্যেকটা বোর্ডে একই জিনিসই দিয়েছে, কোন আদি বিন্দু আর একই, শেষ বিন্দু একই, এই নাল ভেক্টর। তো তা নাল ভেক্টরে দেখো একই জিনিসই প্রশ্ন বারবার আসছে। তাহলে দেখো এটা দেখো খেয়াল করো, এটা লব্ধি
কোনটি সঠিক লব্ধি। দেখো এইভাবে যে প্রশ্ন আসে, তুমি যদি এই প্রশ্নটা না দেখতে এই নাল ভেক্টরের উপর, তাহলে তুমি কিন্তু বুঝতে পারতা না। তাহলে তুমি খালি এমনি বই পড়ে গেছো তাহলে হবে? মানে এই টপিকের উপর সঙ্গে সঙ্গে ওই টপিকেরই এমসিকিউ, ওই টপিকেরই সিকিউ দেখবো, তাহলেই তুমি পারবা। তাছাড়া তুমি একবারে তুমি পুরো বই দেখায় পড়লা, একবার তুমি করছো, তুমি ঢালা সৃজনশীল বা ঢালা এমসিকিউ পড়তে গেলে তুমি একটু না হলেও কনফিউশনের মধ্যে পড়বা। আর যে টপিক পড়তো সেই টপিকের এমসিকিউ, সেই টপিক কখ মানে কিভাবে বোর্ডে আসছে বা কিভাবে সৃজনশীল আছে বা কিভাবে প্রশ্ন আসছে, সেভাবে দেখলেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বলতে পারবো যে এরা তো কেবলই পড়লাম, এটা তো এইভাবে প্রশ্ন হচ্ছে, এরা তো উত্তরই দেয়, তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারো। তো তাহলে খেয়াল করো যে এত এটা কি বলছেন, ভেক্টর বি এখানে হলে লব্ধি কত, তাহলে দেখো খেয়াল, লব্ধি হচ্ছে কি, দেখো লব্ধি হচ্ছে যোগ। হ্যাঁ, লব্ধি একটা কথা মনে রাখি যে যোগ, এ আর বি এর যোগ। তাহলে এর সাথে এরা যোগ করো, 3 - 3, তারপরে এটা দেখো 3 3 যোগ করলে কি হয়ে যায়, 0 হয়ে যায় না? তো নাল ভেক্টর। তো এইরকম ভাবে তো খেয়াল করো, এটার উপর মেডিকেলেও পরীক্ষা আছে। দেখো এই যে মেডিকেল রিসেন্ট ডেন্টালে পরীক্ষা দিছে, এই যে রিসেন্ট পরীক্ষায় দিছে। তো তাহলে কোনটি আদি বিন্দু আর শেষ বিন্দু একই নাল ভেক্টরের, দেখো কোনটি দিক নির্দিষ্ট নয় নাল ভেক্টরে। এই যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে, কোনটি পাদবিন্দু শেষ বিন্দু একই নাল ভেক্টরে। তো দেখো বিশ্ববিদ্যালয়ে একই মানে টপিকের উপর কি ধরনের প্রশ্ন সেটা আমরা জেনে গেছি। তারপরে খেয়াল করো সমান ভেক্টর। সমান ভেক্টর দেখো খেয়াল করো, সমান ভেক্টর কি, সমজাতীয় দুইটি ভেক্টরের মান যদি কি হয়, মান যদি কি হয় সমান হয়, তাহলে সেটাকে সমান ভেক্টর বলা হয়। বিপরীত ভেক্টর দেখো বিপরীত দিয়ে কি আসে, সমজাতীয় দুইটি মান হচ্ছে সমমানের ভেক্টর, বিপরীত দিকে হলে সেটা কি আছে, বিপরীত ভেক্টর। আবার খেয়াল করো অবস্থান ভেক্টর, প্রসঙ্গ কাঠামোর দেখো মূল বিন্দু সাপেক্ষে, দেখো প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়কে অবস্থান ভেক্টর বলা হয়। খেয়াল করো এই যে একটু খেয়াল করি, এই যে প্রসঙ্গ কাঠামো একটা হচ্ছে এক্স ওয়াই কাঠামো, মনে করো এটা এক্স, এটা ওয়াই কাঠামো, এটা মূল বিন্দু, এটা তো মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান পি, তো এটাই হচ্ছে অবস্থান, এই যে উপিটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তো অবস্থানে এই অবস্থান ভেক্টরকে আবার কি বলা হয়, ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। তাহলে এমসিকিউ থাকতে পারে যে অবস্থান ভেক্টর অপর নাম কি, বা এবং বলতে পারে যে নিম্নলিখিত অবস্থান ভেক্টর, ওই যে 4টা অপশনের সাথে কি দেওয়া থাকলো, ব্যাসার্ধ ভেক্টর লেখা থাকতে পারে। তো এইভাবে করে প্রশ্ন থাকে, তো এইভাবে করে থাকতে পারে। আবার দেখো আরেকটা জিনিস, তোমার কনফিডেন্স অর্জন করার জন্য এই যে কাকে বলে প্রশ্ন সাল সহকারে দিয়ে দিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারো কথা বলছো। এইভাবে করে কেউ এত গোছালো করে থাকে না। তো খেয়াল করো, আমরা পরের টপিকে আসি, ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে দেওয়া হয়েছে, তা একই নিয়মে এটা আর এটা একই। তাহলে খেয়াল করো আয়ত একক ভেক্টর, ত্রিমাত্রিক কার্তেসীয় হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর। ওই একটু আগে বললাম যে আমাদের যদি আমরা এইরকম চিন্তা করি, এরা যদি মনে এক্স অক্ষ, এরা যদি আমরা ধরিলাম একটা অক্ষ, তাহলে এক্স অক্ষ ধরলাম আই, এরা ধরলাম জে, আর যদি এরা এক্স অক্ষ ধরি, এরা ধরি আই, তাহলে এরা যদি জে ধরি ওয়াই অক্ষ বরা, আর এরা যদি ওয়াই জেড অক্ষ বরা কে ধরি, তো তাহলে আই জে কে একটা হচ্ছে কি আয়ত একক ভেক্টর। ওকে, ঠিক আছে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর কল্পনা করা হয় সেটাই হচ্ছে কি আয়ত একক ভেক্টর। তারপর সরণ ভেক্টর, খেয়াল করো সরণ ভেক্টর রৈখিক বা স্বল্পথে নির্দিষ্ট দিকে কোনো বিন্দু দূরত্বকে সরণ ভেক্টর বলা হয়। তারপর সদিশ বা সমান্তরাল ভেক্টর, তারপরে সমজাতীয় 2 বা ততোধিক ভেক্টর একই দিকে যদি কি হয় ক্রিয়া করে, তাহলে সদিশ ভেক্টর। তোমাকে পরীক্ষা হলে তাহলে একই দিকে সমজাতীয়, দেখো খেয়াল করো সমজাতীয় 2 বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হবে, তো তার মানে একই দিকে যদি যায় তাহলে সেটাকে কি বলা হবে, সদিশ বা সমান্তরাল ভেক্টর বলা হয়। এখান থেকে একটা প্রশ্ন আসে যে সমান ভেক্টর, একটু আগে পড়ে আসছি যে সমান ভেক্টর, দেখো একই সাথে প্রশ্ন পড়লে সুবিধাটা কি, যে সমান ভেক্টর বা হচ্ছে কি সমান্তরাল ভেক্টর কি না দেখা বলছে। সমান ভেক্টর কি পড়ে আছি দেখো তো, প্রথমেই সমান ভেক্টর আমরা কি পড়ে আছি, এই দেখো সমান ভেক্টর পড়ে আছি সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান, এখানে মান কিন্তু হতে কি হবে, সমান হতে হবে। সমান্তরাল সমান ভেক্টরে আমরা কি বললাম,
মান সমান হতে হবে, মানে এখানে হচ্ছে মান সমান হতে হবে। এখানে 5i, তাহলে কি হচ্ছে আরটা হচ্ছে মান সমান থাকতে হবে, মনে করো আরটাও 5 হতে হবে। তো তাহলে কি হলো, দুটার মান কি হচ্ছে সমান আছে। তো তাহলে আর সমান্তরাল ভেক্টর কি বললাম, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল করে, খেয়াল করো তাহলে কি দেখো উত্তর করেছি, দেখো সমজাতীয় একাধিক ভেক্টরের মান ও দিক একই হলে তাদেরকে কি বলা হবে, মানও থাকতে হবে, দিক একই হতে হলে তাহলে কি সমান ভেক্টর বলা হবে। আর অপরদিকে সমজাতীয় দুইটি ভেক্টরের দেখো একই দিকে ক্রিয়াশীল হলে তবে তাকে সমান্তরাল ভেক্টর বলা হবে। তাই সমান ভেক্টর এক ধরনের কি হয়ে যাবে, দুটা তো কি সমান্তরাল ভেক্টর, তাহলে একই ধরনের হচ্ছে না। তো এই জন্যই সমান ভেক্টর আর সমান্তরাল ভেক্টর একই কিনা দেখো এখানে দুই সংজ্ঞার মাধ্যমে তুমি জানা গেলা, একই সাথে প্রশ্ন বোর্ডের প্রশ্ন ওষুধটা সলভ হয়ে গেল। তো তাহলে এইভাবে করে আমরা দুটা সংজ্ঞার মাধ্যমে দুটা সমান কিনা বা সমান হতে পারে কিনা তুমি এইটা যাচাই করে নিতে পারবা, যেহেতু একই সাথে পড়তেছো। আর তুমি যদি পরে যা পড়তা খালি ক খ আলাদা করে পড়তেছো বা এমনিতে পড়তেছো, তখন কিন্তু এইভাবে একই জাতীয় নাকি তুমি এটা বাছাই করতে পারতে না। তারপরে বিসদৃশ ভেক্টর, ওকে বিসদৃশ ভেক্টর, তাহলে খেয়াল করো যে এখানে অসমান্তরাল হবে, এখানে অটা আসেনি। ওকে, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি বিপরীত দিকে করে তাহলে সেটাকে কি বলা হবে, বিসদৃশ বা অসমান্তরাল হচ্ছে ভেক্টর বলা হয়। তো খেয়াল করো যে বিসদৃশ ভেক্টর আমরা দেখলাম, বিপ্রতীপ ভেক্টর এটার উপর একটা ভালো এমসিকিউ আসে যে দুইটি ভেক্টর যদি একটির মান অপরটি বিপরীত হয়, কিভাবে বিপরীত হয় একটা খেয়াল করো, একটা যদি 5i হয় আর একটা বিপরীত কত 1/5, এরকম বিপরীত হয় তাহলে সেটাকে বিপ্রতীপ ভেক্টর বলা হয়। তো বিপ্রতীপ ভেক্টর বলা হয় কোনো ভেক্টরে, দেখো তাহলে এটা আমরা পেয়ে গেলাম বিপ্রতীপ ভেক্টরটা কি সেটাও আমরা জেনে গেলাম। এখন খেয়াল করো যে কোনো ভেক্টরে বিপরীত ভেক্টর, ওকে দেখো কোনো ভেক্টরের বিপরীত ভেক্টর ও বিপ্রতীপ ভেক্টর মধ্যে কোন সর্বদা একই থাকে, একই হয়, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটাও তোমরা কি হচ্ছে খুব সহজেই ব্যাখ্যা করতে পারবা, ওই দিয়ে কি বিপরীত ভেক্টর আর বিপ্রতীপ ভেক্টর দিয়ে ব্যাখ্যা করতে পারবা। সো এটা এই যে উত্তরও করে দিয়েছে একই। তো তোমরা কৌশলগুলো খালি দেখো যে কিভাবে কোন কৌশলে আমরা পড়বো। তারপর সমরেখ ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি কি হয় একই সরলরেখা বরাবর পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে কি বলে, সমরেখ ভেক্টর বলা হয়। আবার দেখো সমরেখার উপর কি ধরনের প্রশ্ন, সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়, তার সমান ভেক্টর কি একটু আগে পড়েছি, আবার সমরেখ পড়ছি, ওই দুটা মিলে উত্তর করে দিবা, দুটার সঙ্গে আগে দিয়ে দিবা, তারপরে বলে দিবা যে দুটা সমরেখ আর সমান ভেক্টর কি নয়, সমরেখ ভেক্টর আর সমান ভেক্টর না। ওকে ঠিক আছে, সকল সমরেখ ভেক্টর তাহলে খেয়াল করো সমান নয়, তাহলে এটা আমরা জানলাম। তারপরে একটা কি হলো, একটি বিপরীত ভেক্টর কে সমরেখ ভেক্টর বলা যেতে পারে, এটাও তুমি বলতে পারতেছো। খালি দেখো বিপরীত ভেক্টর আর সমরেখ ভেক্টর দুটার সঙ্গে একটু আগে আমরা পড়েছি, তো ওটার থেকে এটা অ্যান্সার হয়ে গেল। তো এইভাবে উত্তর করতে পারবা খুব। সীমাবদ্ধ ভেক্টর, যে ভেক্টরের নির্দিষ্ট বিন্দু, খেয়াল কর নির্দিষ্ট বিন্দু অর্থাৎ পাদবিন্দু নির্দিষ্ট করে দিব, দেখো পাদবিন্দু নির্দিষ্ট করে দেবো যে ভেক্টরে, তাদেরকে সীমাবদ্ধ ভেক্টর। দেখো তাহলে অবস্থান ভেক্টর একটু আগে পড়ছিলাম যে প্রসঙ্গটা মূল বিন্দু সাপেক্ষে অবস্থান নির্ণয়কে অবস্থান ভেক্টর বলা হয়, তাহলে অবস্থান ভেক্টরকে একটা কি বলা হবে, সীমাবদ্ধ ভেক্টর বলতে পারি। কেন, তাহলে এমসিকিউ আসতে পারে নিম্নি কোনটি সীমাবদ্ধ ভেক্টর, তাহলে চারটা অপশনের মধ্যে দেখবা অবস্থান ভেক্টর কোথায় বা ব্যাসার্ধ ভেক্টর কোনটা, তাও সেটা দেখতে পারবো। তাহলে এই দেখো অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর, দেখো আমি বললাম আর এই দেখো এখানে বোর্ডেই প্রশ্ন এসে গেছে, কারণ যেহেতু অবস্থান ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, আর আমরা জানি যে সকল ভেক্টরের পাদবিন্দু হচ্ছে নির্দিষ্ট থাকে সেটাকে কি বলা হয়, সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। তাহলে এই অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। ওকে, কারণ অবস্থান দেখো সীমাবদ্ধ ভেক্টরের তো বলে দিছে যে যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে ভেক্টরের পাদবিন্দু হিসাবে ঠিক করে দেওয়া হয়, মানে পাদবিন্দু একেবারে ঠিক, তাহলে খেয়াল করো অবস্থান ভেক্টর পাদবিন্দু কোথায়, মূল বিন্দুতে।
সেটাই তো সংজ্ঞায়িত বললাম যে প্রসঙ্গ কাটা মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে অবস্থান ভেক্টর বলা হয়। তো তাহলে মূল বিন্দু একটা নির্দিষ্ট, তাই পাদবিন্দু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে সীমাবদ্ধ ভেক্টর কি বলছে, পাদবিন্দু নির্দিষ্ট করে দিলে সেটা সীমাবদ্ধ। তাহলে অবস্থান ভেক্টরে কি হয়েছে, পাদবিন্দু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তার মানে অবস্থান ভেক্টর একটা কি সীমাবদ্ধ ভেক্টর। তাহলে এই যে দেখো এই সীমাবদ্ধ ভেক্টরে আমরা এই দুই সংজ্ঞার মাধ্যমে জানা গেলাম, উত্তর দিয়েছি। ঋণ বা বিপরীত ভেক্টর, বিপরীত দিকে ক্রিয়াশীল দুইটি সমজাতীয় ভেক্টরের মান সমান হলে তাদেরকে কি একে অপরের কি বিপরীত বা ঋণ ভেক্টর বলা হয়। স্বাধীন ভেক্টর, যে ভেক্টরের পাদবিন্দু কি হয় নির্দিষ্ট নয়, বা পাদবিন্দু যেখানে ইচ্ছা, একটু আগে যে সীমাবদ্ধ পাদবিন্দু নির্দিষ্ট ছিল, তাহলে স্বাধীন। এই স্বাধীন একে কোথায় তুমি স্বাধীন রেখা করছে যে এই এখানে গেছে ওই গেছে স্বাধীন মতো ঘুরতেছে, তার মানে কি ও স্বাধীন, তার মানে এও স্বাধীন কি পাদবিন্দু ইচ্ছা স্বাধীন যেখানে, তাহলে এটা স্বাধীন। স্বাধীন ভেক্টরের পাদবিন্দু মূল বিন্দুতে নয় কেন, এই যে সংজ্ঞার মাধ্যমে তো করলাম, কারণ যে সংজ্ঞাতেই বলা হয়েছে যে ইচ্ছা মতো পাদবিন্দু দিতে পারো। ওকে, সমতলীয় ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টরকে একই সমতলে অবস্থিত হয় তবে তাকে সমতলীয় ভেক্টর বলে। সমপ্রারম্ভিক ভেক্টর, সমপ্রারম্ভিক মূল একই মূল বা বিন্দু হচ্ছে বিশিষ্ট ভেক্টর সমূহকে সমপ্রারম্ভিক ভেক্টর বলা হয়, এরা দেখে নেবে। তারপরে পোলার ভেক্টর, একটা জিনিস খেয়াল করো শর্টকাটে মনে রাখো যে পোলার ভেক্টর এমসিকিউ খালি এই লাইনটা লাগে, যে এই লাইনটা লাগে বইয়ের, যে বল মানে এখানে কৌণিক কথাটা থাকবে না, বল ভরবেগ এগুলা কৌণিক বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে কি পোলার। আর এখানে দেখো কৌণিকের সাথে সম্পর্ক কিছুটা, দেখো কৌণিক বেগ কৌণিক ত্বরণ সেটা অক্ষীয় ভেক্টর বলা হয়, তো এটা কাছে লাগে। আর তল হচ্ছে কোনো বস্তু বা অবস্থানের ক্ষেত্রে যে কোনো তলের উপর অঙ্কিত অবিলম্ব বরাবর একটি ভেক্টরের মান, যার মান তলটির সমান, তাহলে হচ্ছে সেটাকেই হচ্ছে কি তাকে ওই তলের তল ভেক্টর বলা হয়। সো একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস আমরা একটু আগে একটু অ্যানালাইসিস করে আসি, যে এখানে আমরা খেয়াল করো যে এই যে সঠিক ভেক্টর থেকে শুরু করে আমরা দেখো এটা এই যে এখানে কিছু ম্যাথমেটিক্যাল অঙ্ক আমাদের করতে হবে, সো এটা আমরা করবো নি। সো এখানে খেয়াল করো শূন্য ভেক্টর সম্পর্কে যেটা দেওয়া আছে ওখানে আমরা বললাম, সমান ভেক্টর সম্পর্কে দেখো, সমান ভেক্টর সম্পর্কে আমরা পড়েছি যে দুটা ভেক্টর কি মান ও দিক একই, দেখো মান ও দিক এ বি আবার সিডি দুটা মান ও দিক কি আছে একই আছে, সমান ভেক্টর পড়েছি। তারপরে দেখো বিপরীত ভেক্টর, দেখো এই যে মান দেখো একই হয়ে বিপরীত দিকে, একটা এই দিকে গেছে আর একটা এই দিকে, দুটা বিপরীত। আবার অবস্থান ভেক্টর, দেখো প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে একটা অবস্থান মূলবিন্দু এই যে দাগায় দিছি, এই লাইন যে লাইনগুলো দাগানো আছে এটাই ওখানে উঠাই দিছি আর কিছুই না। এই যে অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, এটা আমি লিখে দিয়েছি। সো যেটা যেখানে যেটা লেখা লাগবে সেটা আমি বইয়ে লিখে দেবো, তোমরা লিখে লিখে পড়বা বইয়ের সাথে। আর যাদের কাছে লেকচার শিট থাকবে তাতে ওই লাইনগুলো উঠে দেওয়া আছে, সো ওখানে আর তোমাদের এক্সট্রা করা লাগতে না। যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ তাদের খালি এই লাইনগুলোই লাগবে। আবারও বলতেছি যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ তাদের এই লাইন লাগবে, যারা বুট পরীক্ষা দিবে তাদেরও এই লাইনগুলোই লাগবে শুধুমাত্র এই গেলে। ওকে, তারপরে এই যে এখানে এক ম্যাথমেটিক্যাল এটা আমরা করাইছি, তো এরা আবার করাবো নি, সমস্যা নাই। তারপরে এখানকার ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর সম্পর্কে একটু বললাম যে অবস্থান ভেক্টর একটা ব্যাসার্ধ ভেক্টর। আয়ত একক ভেক্টর বললাম যে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর যেটি তিনটি একক ভেক্টর কলম দেয়, এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর যে জেড কে, তো আমরা ধরলাম। এই যে সরণ ভেক্টর পড়লাম, এই লাইনগুলো জায়গায় পড়লাম। তারপরে সদৃশ ভেক্টর পড়লাম, দেখো দুই বা ততোধিক ভেক্টর দিয়ে একই দিকে কি হয়েছে ক্রিয়া করছে। বিপরীত ভেক্টর হয় যে একটার বিপরীত আর একটা যদি 5i হয় তাহলে আর একটা 1/5i, সো এটা আমরা বুঝলাম। তারপরে সমরেখ ভেক্টর, এই যে একই রেখা বরাবর ক্রিয়াশীল, তাহলে দেখো কি গেল। তারপরে সমতলীয় ভেক্টর, একই তলে এই যে অবস্থানরত ভেক্টর। তারপরে বিপরীত ভেক্টর আমরা পড়লাম। তারপরে পোলার ভেক্টর এই যে আমরা জানলাম। তারপরে অক্ষীয় ভেক্টর সম্পর্কে আমরা পড়লাম। তো এই যে বইয়ের লাইনগুলোই আমরা ওখানে দাগায় দাগায় সুন্দর করে মানে ওই বইয়ের লাইনগুলো উঠে সুন্দর করে ওইখান থেকে কি ধরনের প্রশ্ন আসছে কিনা সেটা একসাথে আমরা জানা গেছি, ওখানে সাল সহকারে তোমাকে দেওয়া আছে। সুবিধা কি, তো এখানে সুবিধা কি যে আমরা সালও দেখতে পাচ্ছি, প্লাস আমাদের কি ওই টপিকের উপর এই টপিকের উপর কোনো বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে কোনো প্রশ্ন আসছে কিনা। দেখো বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে যে একই দিকে কি আসিল সমজাতীয় অসময় মানের, তাহলে সদিশ। যদি অসম মান যদি না বলতো তাহলে কি হতো, যদি তাহলে সমমানে যদি বলতো তাহলে সমান ভেক্টর হতো, সমান হতো। কিন্তু এখানে বলতো অসম মান,
তাহলেই হয়ে গেছে কি সদিশ। আর যদি সমান মান হতো তাহলে সমান হয়ে যেত, সমান ভেক্টর বলে। তো এইরকম করে এই যে কোনটি দেখো পাদবিন্দু ইচ্ছা মতো স্থানান্তর না দেওয়া হয়, তার মানে পাদবিন্দু নির্দিষ্ট কার সীমাবদ্ধ ভেক্টরে। তো এই যে বুট পরীক্ষায় আছে। আবার দেখো এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা যারা মেডিকেলে দিচ্ছ, তো মেডিকেল ভর্তি দেখো এখানে কত 7, তাহলে 1/7 এটা কি বিপরীত ভেক্টর। এই টপিকের উপরই কি কি এমসিকিউ আসছে। সো একই টপিক পড়তেছি, একই সাথে ওই টপিকের উপর কি কি এমসিকিউ আছে সলভ করতেছি। দেখো এই যে বইয়ে আবার ইসাক স্যারে বইয়ে দিছে এই যে বিপরীত ভেক্টর একটা, এই যে 4 তার উল্টাটা এই। সো আমরা এই একই সাথে বুট প্রশ্নগুলো জানলাম। তো আজকে প্রথম ক্লাস এই পর্যন্ত, আমাদের ভেক্টরের প্রথম ক্লাস এটা। তো দ্বিতীয় ক্লাসে আমরা আরও কিছু জানবো। তো আজ এই পর্যন্তই। তো পড়ার একটা কথা মনে, কৌশল তোমাকে চান্স পেয়ে দিবে, কৌশলই তোমাদেরকে ভালো সামনে আগে দিবে। তো এই জন্য কৌশল করে তোমাদের প্রথম থেকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে ভালো করে পড়তে হবে। আবার যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভিডিওটা দেখতেছো, আর যারা অ্যাডমিশন দিবা সামনে, তো অ্যাডমিশনের ক্ষেত্রে আমি তো কীভাবে দেখাইতেছি বুঝতেই তো পারতেছো। অ্যাডমিশনে করছি একই সাথে, এমনকি হুবহু বোর্ডের প্রশ্ন অ্যাডমিশনে আছে, হুবহু আবার দেখা গেছে আবার ওই বোর্ড থেকে অ্যাডমিশন থেকে আবার বোর্ডে আসছে, এইভাবেই করে প্রশ্নের উত্তর আসে। তো এইভাবে তোমরা পড়ালেখা করবে। আমি দোয়া করি যে তোমরা ভালো কিছু করো। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, তো তারা দ্রুত সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা লাইক ফলো দিয়ে রাখো, আর ভালো জিনিস সংগ্রহ করে রাখো। আর যারা অনলাইনে ব্যাচে ভর্তি হতে চাও বা অফলাইনে ভর্তি হতে চাও, বা বাসার জন্য টিচার খুঁজতেছো, ভালো পাচ্ছ না, তো একটা কল দিবা, তাহলে পেয়ে যাবা। আজকে এই পর্যন্তই।